হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা লাইভ ক্লাসে হাজির হয়ে যাই। যে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল, তাছাড়াও তোমাদের এসএসসি জিডি কনস্টেবল, তাছাড়াও তোমাদের রেলের গ্রুপ ডি, তাছাড়াও রেলের এনটিপিসি পরীক্ষা, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো কাবাডি ম্যাচের সময়কাল কত? চারটি অপশন রয়েছে, ফটাফট সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 20 মিনিট। রাইট অ্যান্সার হয়ে যাবে। তো কাবাডি ম্যাচের সময়কাল কত? 20 মিনিট। তোমরা মনে রাখবে এটি পূর্ণাঙ্গ যে কাবাডি ম্যাচের সময়কালের কথা যদি বলা হয় 20 অর্থাৎ 40 মিনিটের হয় এবং 20 মিনিট করে দুইটি অর্ধেকে বিভক্ত হয়ে যায় এবং মাঝে যে 5 মিনিট থাকে সে 5 মিনিট ব্রেকের জন্য, বিরতির জন্য থাকে। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রো কাবাডি যে লিগ হয় প্রো কাবাডি লিগ, সেখানে আন্তর্জাতিক নিয়মের পাশাপাশি ভারতের যে প্রো কাবাডি লিগের একটি সময়কাল 20-5-20 এই সময়ে করা হয়, অর্থাৎ 20 মিনিট, তারপরে 5 মিনিট ব্রেক হয়, তারপরে আরো 20 মিনিট শুরু হয়, 20 বিভক্ত। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ফ্যালকন কি কোন খেলার সাথে বা কোন খেলার একটি কৌশল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাইকোয়ান্ডো কৌশল হচ্ছে ফ্যালকন কিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই কিক, এই ধরনের বিভিন্ন ধরনের যে কিক রয়েছে সেগুলি হচ্ছে তাইকোয়ান্ডো খেলার একটি প্রধান কৌশল এবং এটি মূলত পা অর্থাৎ কিক ব্যবহার করে এই খেলাগুলি খেলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে জুডোর প্রধান কৌশল কি এই খেলাটি? এটি ফেলে দেওয়া হয় এবং আটকে রাখা হয়, এটি হচ্ছে জুডো খেলার কৌশল। কারাতের কথা যদি বলা হয় এতে কিক বা পাঞ্চ উভয়ই ব্যবহার করা হয় এই খেলাতে, এবং বক্সিং খেলাতে এটাতে হাত বা পাঞ্চ ব্যবহার করা হয়। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, পুলিকট হ্রদ কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই দুইটি রাজ্যের মধ্যে রয়েছে পুলিকট হ্রদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই হ্রদটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ এবং চিল্কা হ্রদের পরেই রয়েছে এটি স্থান। পুলিকট হ্রদ হচ্ছে চিল্কা হ্রদের পরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটি কোন জেলাতে অবস্থিত? অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাতে অবস্থিত এবং সামান্য অংশ তামিলনাড়ুতে রয়েছে এই হ্রদটি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও কিছু হ্রদ রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন কেল্লেরু হ্রদ, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি হচ্ছে একটি মিষ্টি জলের হ্রদ। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভেম্বানাদ হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কেরালাতে অবস্থিত এবং ভারতের দীর্ঘতম হ্রদ হলো ভেম্বানাদ হ্রদ, যেটি কেরালাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থা অর্থাৎ আপাতকাল অবস্থার কার্যকর করার সময় কাল কত? জরুরি অবস্থায় কার্যকর করার সময়কাল হচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 6 মাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা জারি করা হলে প্রথমে 1 মাসের মধ্যে সংসদ দ্বারা অনুমতি নিতে হয় এবং একবার অনুমোদিত হয়ে গেলে 6 মাস পর্যন্ত সেটি কার্যকর থাকে, 6 মাস পর্যন্ত, এবং 6 মাস পর এটি পুনরায় সংসদ দ্বারা অনুমোদিত করতে হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা একবার দেখে নাও। আসতে পারে আর্টিকেল 352তে কি উল্লেখ রয়েছে? এখানে উল্লেখ রয়েছে জাতীয় জরুরি অবস্থার কথা
উল্লেখ রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে আর্টিকেল 356-তে কি উল্লেখ রয়েছে? আর্টিকেল 356-তে উল্লেখ রয়েছে রাজ্যের রাষ্ট্রপতি শাসন। রাজ্যের রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্ট রুল বা রাজ্যের যে সংবিধানের যে কাঠামো তা ভাঙা যায় আর্টিকেল 356-তে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে আর্টিকেল 360-এ কি উল্লেখ রয়েছে? 360 এখানে উল্লেখ রয়েছে আর্থিক জরুরি অবস্থা, অর্থনৈতিক বা আর্থিক জরুরি অবস্থা উল্লেখ রয়েছে 360-এ, যা এখনো পর্যন্ত ভারতে একবারও লাগু হয়নি। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। 352-তে রয়েছে জাতীয় জরুরি অবস্থা, 356-তে রাজ্যের রাষ্ট্রপতি শাসন এবং আর্থিক জরুরি অবস্থা 360-এ উল্লেখ রয়েছে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, রাগ দরবারি বইটির লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শিলাল শুক্লা। অপশন সি, শিলাল শুক্লা রচয়িতা হল রাগ দরবারি। এটি 1968 সালে হিন্দি সাহিত্যের একটি অন্যতম বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস রাগ দরবারি। অপশন সি কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। চেতন ভগতের কথা যদি বলা হয়, হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের রচনা। ওকে, 2 স্টার এটা হচ্ছে চেতন ভগতের। মুন্সী প্রেমচাঁদের কথা যদি বলা হয়, গোদান, কর্মভূমি, রঙ্গভূমি এগুলি সবই হচ্ছে মুন্সী প্রেমচাঁদের রচনা। তাছাড়াও আর কে নারায়ণের কথা যদি বলা হয়, তিনি ইংরেজি ভাষার ভারতীয় একজন লেখক ছিলেন। তার মধ্যে রয়েছে মালগুডি, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। মালগুডি, ডেজ এগুলি হচ্ছে কে আর নারায়ণের রচনা এবং দি গাইড এটিও হচ্ছে নারায়ণের রচনা। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্ন, হাফ গার্লফ্রেন্ড বইটির লেখককে? একটু আগেই বললাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চেতন ভগত। চেতন ভগত আধুনিক ভারতের সাহিত্যের অন্যতম একজন জনপ্রিয় লেখক, বিশেষ করে যুব সমাজের একজন লেখক হলেন চেতন ভগত, তোমরা মনে রাখবে। এবং হাফ গার্লফ্রেন্ড বইটি বিহারে একজন ছেলের প্রেম কাহিনী নিয়ে লেখা, যা ইংরেজি এবং হিন্দিতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। হাফ গার্লফ্রেন্ড তোমরা মনে রাখবে, হাফ গার্লফ্রেন্ড হচ্ছে চেতন ভগতের রচনা। এছাড়াও কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন অমিতাভ ঘোষের রচনা। তিনি ইংরেজি ভাষার একজন বিখ্যাত লেখক ছিলেন এবং তা শ্যাডো লাইন্স এটি হচ্ছে অমিতাভের রচনা, দ্য শ্যাডো লাইন্স এটি হচ্ছে অমিতাভ ঘোষের রচনা। ঝুম্পা লাহিড়ীর কথা যদি বলা হয়, ইন্টারপ্রেটার অফ মেলোডি, ইন্টারপ্রেটার অফ মেলোডি এটি হচ্ছে ঝুম্পা লাহিড়ীর রচনা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন কত নম্বর অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত? নির্বাচন কমিশনের কথা যদি বলা হয় 324, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 324 নম্বর অনুচ্ছেদে রয়েছে ভারতের নির্বাচনের যে পরিচালনা বা নির্দেশনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনারের কাছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটি আর্টিকেল 324-এ উল্লেখ রয়েছে। এবং নির্বাচন কমিশনের গঠনের কথা যদি বলা হয়, তো রাজ্যে নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনারের অধীনে থাকবে এবং অন্যান্য নির্বাচন কমিশন থাকতে পারে যা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হয়। এবং অনুচ্ছেদ 325-এর কথা যদি বলা হয়, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং ভিত্তিতে কোনো ব্যক্তি ভোট তালিকাভুক্ত হতে পারে না, তা উল্লেখ রয়েছে 325-এ। 330-এর কথা যদি বলা হয়, লোকসভার যে তপশিল জাতি, তপশিল উপজাতি, ওকে, অর্থাৎ শিডিউল এসটি এসসি তাদের আসন সংরক্ষণ থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মঙ্গোলিয়াতে অবস্থিত। গোবি হলো মধ্য এশিয়ার একটি বিশাল শীতল মরুভূমি এবং বিশ্বের 5ম বৃহত্তম মরুভূমি হলো গোবি মরুভূমি, যা মঙ্গোলিয়া এবং চীনের কিছু অংশে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বেশিরভাগ অংশ মঙ্গোলিয়াতেই রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের বৃহত্তম মরুভূমির কথা যদি বলা হয়, থর মরুভূমি, যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত।
পৃথিবীর কথা যদি বলা হয়, পৃথিবীর বৃহত্তম মরুভূমির কি নাম? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যা কোথায় অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। ম্যানগ্রোভ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরবন গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম এটি হচ্ছে ম্যানগ্রোভ বন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে লবণাক্ত বা কর্দমাক্ত পরিবেশে বেঁচে থাকার যে উদ্ভিদ তা রয়েছে এখানে। অপশন ডি সঠিক উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগারের কথা যদি বলা হয়, সুন্দরবনে প্রচুর পরিমাণে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে এবং এটি ইউনেস্কোর কথা যদি বলা হয়, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটি অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কোন ধাতু ঠান্ডায় সংকুচিত হয়? 4টি অপশন রয়েছে, লোহা, সোনা, রূপা, সবগুলি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলি ঠান্ডায় সংকুচিত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে তোমরা। এবং ব্যতিক্রমের কথা যদি বলা হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে জল জমে বরফে পরিণত হয়, অর্থাৎ আয়তনে বাড়ে, এটি হচ্ছে ব্যতিক্রম। বাকি যেগুলো রয়েছে সেগুলি সবই আয়তনে প্রভাবিত হয়, সাধারণত তাপমাত্রায় বাড়ে এবং প্রসারিত হয় এবং তাপমাত্রা কমলে সংকুচিত হয়। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, বোমা তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সবগুলি। তো তোমরা মনে রাখবে সাধারণত এই সব ধাতুগুলি বোমার জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 12 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কোন ধাতুতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে ম্যাগনেসিয়ামের কথা যদি বলা হয়, পেশি এবং স্নায়ুর কার্যকারিতা এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ওকে, এবং আয়রনের কথা যদি বলা হয়, হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয়, যা সারা শরীরে অক্সিজেন পরিবহন করে। এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 13 নম্বর প্রশ্ন, লোহার উপর কোন গ্যাসের সংস্পর্শে এলে মরিচা পড়ে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অক্সিজেন। তো তোমরা মনে রাখবে লোহার উপর মরিচা পড়া হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যাকে জারণ বলা হয়। লোহা, যার সংকেত হলো এফি, এবং এফি যখন জলীয় বাষ্প বা আর্দ্রতা বা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3 এবং NH2O তৈরি হয়, যাকে কি বলা হয়? যাকে বলা হয় মরিচা বলা হয়, যাকে বলা হয় মরিচা নামে পরিচিত। এবং মরিচা রোধের উপায়ের কথা যদি বলা হয়, তখন গ্যালভানাইজেশন করা হয়, রং বা তেল বা গ্রিজ লাগানো হয়, তাকেই গ্যালভানাইজেশন বলা হয়। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। 1906 এর 30শে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। কোথায় হয়? ঢাকাতে হয়। এবং নবাব সলিম উল্লাহ এবং আগা খানের নেতৃত্বে ব্রিটিশরা ভারতে মুসলিম লীগের যে রাজনৈতিক অধিকার রক্ষার জন্য গঠিত করেছিল এবং এটি ভারতীয় মহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসাবে পরিচিত। তো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন নবাব সলিমুল্লাহ এবং আগা খান, 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকাতে। এছাড়াও তোমরা মনে রাখবে 1905 এর কথা যদি বলা হয়, 1905 বঙ্গভঙ্গ 1905 হয়। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1909 এর কথা। 1909 কি হয়? 1909 হয় মরলে মেন্টো সংস্কার 1905 হয়েছিল, যেখানে মুসলিমদের জন্য পৃথক এবং নির্বাচন ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 15 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কখন লবণ সত্যাগ্রহ শুরু করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে 1930। রাইট অ্যান্সার হয়ে যাবে 1930-এ মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ শুরু করেছিল
এবং ডেটটি তোমরা মনে রাখবে 12ই মার্চ। ওকে, সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিমুখে এই ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ শুরু করেছিল মহাত্মা গান্ধী। এবং ব্রিটিশরা এই লবণ আইনের বিরুদ্ধে যে অহিংসা প্রতিবাদ হয়েছিল, যা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। কি? আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1929-এর কথা যদি বলা হয়, লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন হয় 1929-এ, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। এছাড়াও মনে রাখবে 1932-এর কথা। 1932-এ কি হয়? 1932-এ হয় পুনা চুক্তি হয়। পুনা চুক্তি হয় 1932-এ গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাটলিপুত্রতে। মৌর্য সাম্রাজ্যের কথা যদি বলা হয়, 322 থেকে 185 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের অন্যতম একটি বৃহত্তম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। এই রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে বিহারের পাটনা। এবং চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্য। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে উজ্জয়িনীর কথা। এটি মৌর্যদের একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক কেন্দ্র ছিল মৌর্যদের। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে তক্ষশিলার কথা। তক্ষশিলা এটি এই বিখ্যাত যে শিক্ষা কেন্দ্র ছিল এটি, এবং এটি উত্তর পশ্চিম প্রদেশ কেন্দ্র হিসাবে পরিচিত তক্ষশিলা। এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিল? কে নির্মাণ করেছিল? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে হোম রুল লীগ আন্দোলন শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। তো তোমরা মনে রাখবে ভারতে হোম রুল আন্দোলন শুরু হয় 1916 সালে শুরু হয়। এটি মূলত দুইটি শাখায় বিভক্ত হয়েছিল। প্রথমত তোমরা মনে রাখবে এখানে বলেছে এনি বেসেন্তের কথা। এনি বেসেন্ট 1916 সালের সেপ্টেম্বরে মাদ্রাজে হোম রুল লীগ শুরু করেছিলেন এনি বেসেন্ট। এবং বাল গঙ্গাধর তিলকের কথা যদি বলা হয়, 1916 সালের এপ্রিলে পুনে হোম রুল লীগ শুরু করে। পুনে হোম রুল লীগ শুরু করে বাল গঙ্গাধর তিলক। ওকে, এবং সাধারণত তিলকেই এই লীগের প্রথম শুরু করেছিল, বাল গঙ্গাধর তিলক। তার জন্য অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় দিল্লিকে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর নামে পরিচিত। তো তোমরা মনে রাখবে সিপাহী বিদ্রোহের সময় দিল্লির নামমাত্র নেতা ছিল বাহাদুর শাহ দ্বিতীয়, এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ দ্বিতীয় ছিল। তবে দিল্লিতে বিদ্রোহের প্রকৃত নেতৃত্ব দেন বখত খান। বখত খান প্রকৃত নেতৃত্ব দিয়েছিলেন, যিনি সামরিক কমান্ডার ছিলেন। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে নানা সাহেব এবং তাঁতিয়া টোপি কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, এবং লক্ষ্মীবাইয়ের কথা যদি বলা হয়, মণিকর্ণিকা যার আসল নাম, তিনি ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, দেন এ ইলাই ধর্ম কে চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আকবর। মুঘল সম্রাট আকবর 1582 সালে দিন এ ইলাই নামে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন, এবং প্রথম তোমরা মনে রাখবে এটি 1582 সালে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম কে গ্রহণ করেছিল এই ধর্মটি? প্রথম গ্রহণ করেছিল আকবর নিজেই। এবং প্রথম হিন্দুর কথা যদি বলা হয়, প্রথম কোন হিন্দু এই দিন এ ইলাই ধর্ম গ্রহণ করেছিল? তখন হয়ে যাবে বীরবল। বীরবল। ওকে, এবং বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল? আকবর নির্মাণ করেছিল বুলন্দ দরওয়াজা, যেটি ফতেপুর সিকরিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কে নেতাজি বলেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে হিটলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিটলার সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলেছিলেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কি বলেছিলেন? মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন
দেশপ্রেমিকদের রাজপুত বলেছিলেন, প্রিন্স অফ প্যাট্রিয়ট। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মী লিপিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রাহ্মী লিপিতে। এবং তোমরা মনে রাখবে অন্যান্য যে লিপিগুলো রয়েছে, দেবনাগরী বলো, পালি বলো, প্রকৃত বলো, এগুলো সম্বন্ধে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ব্রাহ্মী লিপি বা প্রকৃত একটি ভাষায় লেখা এই শিলালিপিটি। ব্রাহ্মী লিপি হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম একটি শিলালিপির মধ্যে অন্যতম। এবং প্রথম কে এই অশোকের শিলালিপি প্রথম কে পড়েছিল? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পড়েছিল? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? সর্দার প্যাটেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সর্দার প্যাটেল। তো তোমরা মনে রাখবে বরদলি সত্যাগ্রহ 1928 সালে বোম্বে প্রেসিডেন্ট বরদলি ব্রিটিশ সরকারের যে অতিরিক্ত ভূমি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ছিল, ট্যাক্সের বিরুদ্ধে ছিল, এবং এর নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এর সফল হওয়ার পর বরদলির মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিল। সর্দার উপাধি কে দিয়েছিল? বল্লভভাই প্যাটেলকে বরদলির মহিলারা দিয়েছিল। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? এর পাশাপাশি তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলেছে 1556 সাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যুদ্ধ হয়েছিল আকবর এবং হিন্দু সম্রাট হেমুর মধ্যে, হেমচন্দ্র বিক্রমাদিত্যর মধ্যে হয়েছিল এই যুদ্ধ, এবং আকবর জয়লাভ করে এই যুদ্ধে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। ওকে, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এছাড়াও মনে রাখবে 1561-তে কি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? আফগান এবং মারাঠাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এ.ও হিউম প্রতিষ্ঠা করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বেতে প্রতিষ্ঠা হয়। এবং এর প্রধান প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালাম অক্টোভিয়ান হিউম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালাম অক্টোভিয়ান হিউম, এ.ও হিউম নামে পরিচিত যিনি। অপশন সি সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে উমেশ চন্দ্র ব্যানার্জির কথা, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এছাড়াও দাদাভাই নৌরোজির কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত তিনি, ভারতের মহাবৃদ্ধ নামে পরিচিত হলেন দাদাভাই নৌরোজি। পরবর্তী দেখো 25 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইমন কমিশন এর কথা যদি বলা হয়, এটি নেতৃত্ব বা এটি প্রতিষ্ঠা কবে হয়েছিল? লন্ডনে সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। 1927 সালে তার পরের বছর অর্থাৎ এক বছর বাদ সাইমন কমিশন ভারতে আসে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে 1930-এর কথা, আইন অমান্য আন্দোলন, এই আন্দোলন বা প্রথম গোলটেবিল সম্মেলন 1930-এ হয়। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অশোকের শিলালিপি প্রথম কে পড়েছিলেন? অশোকের শিলালিপি প্রথম কে পড়েছিলেন? দ্বিতীয় নম্বরের প্রশ্ন,
সারনাথে সম্রাট অশোকের কি রয়েছে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল। শিলালিপি প্রথম কে পড়েছিলেন এবং সারনাথ অশোকের সাথে কিসের সাথে সম্বন্ধিত, সারনাথের সাথে অশোকের কি সম্পর্ক সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।